আমি খুব পরিষ্কার করে বলতে পারি যে দেব কিন্তু মুখে যা বলে আর মনে যা আছে এক না। যে যখন কেশপুরের অন্যায়গুলো হয় আপনি কেন চুপ করে থাকেন দেব? আপনি এমন যে ভাবটা দেখান যেন ভাজা মাছ উল্টে খেতে পারেন না। একটা 100% আপনি রাজনীতিবিদ। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন, দেব এখন সাবালক হয়েছে, ও রাজনীতি অনেক ভালো বোঝে। আপনি 100% প্রার্থী হতে চেয়েছিলেন, আপনি ওটা কৌশল নিয়েছিলেন যাতে ঘাটাল থেকে বিরোধিতা না আসে। দেব মানে সে কি সামান্যতম জানে না যে ঘাটাল মাস্টার প্ল্যান তৃণমূল কংগ্রেস যতদিন আছে কোনোদিনই পূর্ণ হবে না। আপনার যে ভাবনা চিন্তা গুডি গুডি ইমেজ, সেটা কেবলমাত্র প্রেসকে খাওয়ানোর জন্য। দেবের রাজনীতি নিয়ে আলোচনা হয়। দেব শাসক দলে আছেন, রাজনীতি থেকে একটু দূরে সরতে চেয়েছিলেন, প্রকাশ্যে শাসক দলেরও সমালোচনা করছেন, কুণাল ঘোষের সমালোচনা যেমন করছেন, গদ্দার শব্দটার বিরোধিতা করছেন। পার্টিকুলারলি দীপক অধিকারী, সাংসদ দীপক অধিকারী বা দেবের এই রাজনৈতিক দর্শন সম্পর্কে আপনার কি মত? আমি সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভায়, মানে মেদিনীপুরের একটি সভায়, পূর্ব মেদিনীপুর সম্ভবত একটি সভায় দেবকে নিয়ে একটা অসাধারণ মন্তব্য করেছেন যে আজকাল তো দেবও রাজনীতি বুঝে গেছে। এক্সাক্ট এই কথাটাই বলেছেন, আমি খুব কান দিয়ে শুনেছি যে দেব এখন পরিণত, ও রাজনীতি বুঝে গেছে। এটা ঠিক যে দেব যেভাবে রাজনীতিতে এসেছিলেন সেটা তার ইচ্ছার বিরুদ্ধে ছিলেন এবং পশ্চিমবাংলায় অন্যতম নায়ক, মানে লার্জার দেন লাইফ ছিল দেব। মানুষের বলা যায় ইয়ং জেনারেশনের ছিল হার্ট টপ দেব। এবং যেভাবে 2014 সালে বলা যায় যে শ্রীকান্ত মেহতার চাপে পড়ে, শ্রীকান্ত মেহতা তার মেইন প্রডিউসার, শ্রীকান্ত মেহতার সাথে মমতার সখ্যতা, মানে শ্রীকান্ত মেহতা তার ব্যবসা বাঁচানোর জন্যই মমতার সাথে সখ্যতা করছে এবং শ্রীকান্ত মেহতার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে যেমন করে জল থেকে মাছ, মানে ইয়ের থেকে পুকুর থেকে মাছ ছিপ দিয়ে তোলা হয়, ওইভাবে কিন্তু শ্রীকান্ত মেহতাকে দিয়ে দেবকে তোলা হয়েছিল দেবের ইচ্ছার বিরুদ্ধে। আবারও বলছি, কিন্তু এখন দেবের যে তৃতীয়বারের জন্য যিনি প্রার্থী হয়েছেন বা গত কয়েকটা বছর ধরে যদি দেবের ভাবনা চিন্তা দেখি, আমি খুব পরিষ্কার করে বলতে পারি দেব কিন্তু মুখে যা বলে আর মনে যা আছে এক না। তার কারণটা আমি খুব কষ্ট করে বলছি চাই যে যখন কেশপুরের অন্যায়গুলো হয় আপনি কেন চুপ করে থাকেন দেব? কেশপুরে যখন মানে একের পর এক বিরোধীদেরকে নির্যাতন করা হয়, যখন মানে দুর্নীতি ছেয়ে যায় মানে আপনার কনস্টিটিউয়েন্সি ঘাটালে, তখন আপনি চুপ করে থাকেন কেন দেব? আপনি যদি সত্যি সৎ মানুষ হন, আপনি যদি সত্যি যেগুলো মুখে বলেন, মানে যেন আপনি অমৃত পুত্রর মতন কথা বলেন, আপনি এমন ভাবে কথা বলেন যেন রামকৃষ্ণ চরিতামৃত করছি, ব্যাপারটা তো একেবারেই নয়। ওর রাজনীতির সময়, অর্থাৎ যখন ওই আপনার ঘাটালে অন্যায় করে তৃণমূল কংগ্রেস, অত্যাচার করে তৃণমূল কংগ্রেস, কেশপুরে বিরোধীরা মিটিং মিছিল করতে পারে না, পঞ্চায়েত নির্বাচনে যখন ঘাটালের এক একটা জায়গায় বিরোধীরা প্রার্থী দিতে পারেনি, রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, দেব আপনি দাঁড়িয়ে বলতে পেরেছেন সেই সময়? আপনার রামকৃষ্ণ চরিতামৃত আপনি দেখাতে পেরেছেন? আপনি সেই সময় সাধুগিরি দেখাতে পেরেছেন? আপনার বক্তব্যের যে গান্ধীগিরি, সেই গান্ধীগিরি সেই সময় দেখাতে পেরেছেন? দল যখন একের পর এক অন্যায় করেছে, দল যখন সন্দেশখালীতে অত্যাচার করেছে, তখন আপনি ভয়েস তুলতে পেরেছেন? আপনি ভয়েস তুলতে পেরেছেন যে যখন নারী নির্যাতন পশ্চিমবাংলায় ঘটেছে, যখন মানে হাঁসখালির মতন ঘটনা ঘটেছে, তখন আপনি বোঝাতে পেরেছিলেন দলকে বা নিজের বক্তব্য রাখতে পেরেছিলেন? আপনি এমন যে ভাবটা দেখান যেন ভাজা মাছ উল্টে খেতে পারেন না। একটা 100% আপনি রাজনীতিবিদ। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন, দেব এখন সাবালক হয়েছে, ও রাজনীতি অনেক ভালো বোঝে। সেই অনেক ভালো বোঝার কৌশল হিসাবে যে আমি মুখে একরকম বলবো আর দলের সাথে আরেক রকম সম্পর্ক রাখবো। মুখে আমি মানে ভালো ভালো কথা বলবো, রামকৃষ্ণের কথা বলবো, আমি বিবেকানন্দের কথা বলবো, আমি বহুত্ববাদের কথা বলবো, আবার অন্যদিকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেও খুশি রাখবো, একদিকে নরেন্দ্র মোদীকেও খুশি রাখবো। কারণ মোদী সিবিআই ইডি আছে, বাবা সিবিআই ইডির থেকে বাঁচার জন্য আমি মোদীকে খুশি রাখবো। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি রাখবো কারণ তিনি আমাকে এমপি করেন, এমপির মধ্য দিয়ে আমার নিজের পজিশনটা বাড়ে। আপনি নির্বাচনে দাঁড়াবেন না এই বক্তব্যটা রেখে আসলে ঘাটালে তৃণমূল কংগ্রেসের যারা স্থানীয় নেতা তাদের উপর চাপ তৈরি করেননি। আপনি প্রার্থী হতে চেয়েছিলেন, আপনি 100% প্রার্থী হতে চেয়েছিলেন
এবং প্রার্থী পদ হিসাবে আপনি প্রার্থী হিসাবে যাতে হতে পারেন তার জন্য আগ বাড়িয়ে বলেছিলেন এবার আমি আর রাজনীতিতে থাকতে চাই না। যেই মুহূর্তে আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চাপ খেয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ডেকে বলেছেন না আপনাকে প্রার্থী হতে হবে, তোমাকেই প্রার্থী হতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমাকেই প্রার্থী হতে হবে বলেছেন। এবার যে প্রশ্নটা আসছে, আপনি ওটা কৌশল নিয়েছিলেন, যাতে ঘাটাল থেকে বিরোধিতা না আসে। কারণ আপনার নামটা, আপনাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় রিকোয়েস্ট করে তৃতীয়বারের জন্য প্রার্থী হতে, আপনাকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় রিকোয়েস্ট করে তৃতীয়বারের জন্য প্রার্থী হতে, তাহলে ঘাটালের থেকে আপনার বিরুদ্ধে কোনো প্রতিরোধ থাকবে না, কণ্ঠস্বর থাকবে না। ফলে কৌশলগতভাবে আপনি সচেতনভাবেই উড়িয়ে দিয়েছিলেন যে আমি এবার প্রার্থী হতে চাই না, যাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় রিকোয়েস্ট করে আপনাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রিকোয়েস্ট করে। আর মমতা অভিষেকের প্রার্থী হিসাবে যখন আপনি ঘাটালে আবার তৃতীয়বারে যাচ্ছেন, তখন স্থানীয় তৃণমূলের নেতাদের আপনার বিরুদ্ধে বিরক্ত তারা। আপনি সারা বছর সার্ভিস দেন না, আপনি তৃণমূল নেতাদের সাথে যোগাযোগ আপনার সেইভাবে নেই, মানুষ আপনাকে সারা বছর পায় না। ফলে মানুষের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ আপনার সম্পর্কে আছে, সেই ক্ষোভ বিক্ষোভ এর মানে তৃণমূল নেতারা যাতে প্রকাশ না করতে পারে, তার জন্য আপনি স্যাংশন অর্থাৎ প্রার্থী পদের স্যাংশন মমতার মাধ্যমে নিলেন, অভিষেকের মাধ্যমে নিলেন, নিয়ে বলেন আমি তো চাইনি, মমতা এবং অভিষেক চেয়েছিল, সেই কারণে বাধ্য হয়ে আমি এসেছি, যাতে করে স্থানীয় তৃণমূল নেতারা আপনার বিরোধিতা না। ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়াতে দেব সরে যেতে চেয়েছিলেন, এরকম একটা কথা উনি বলেছিলেন। দেখো, প্রশ্ন হচ্ছে দেব মানে সে কি সামান্যতম জানে না যে ঘাটাল মাস্টার প্ল্যান তৃণমূল কংগ্রেস যতদিন আছে কোনোদিনই পূর্ণ হবে না। কারণ যে নদীগুলোর উপরে এই প্রকল্প করতে হবে, সেই নদীগুলো সব বেদখল করে রেখেছেন আপনারা। কেওখালী থেকে শুরু করে যে কয়টা নদী আছে তার পারগুলোতে সমস্ত অবৈধ দখলদারীদের দিয়ে ভোট রাজনীতি করেন। দুটো তো একসাথে হয় না। আপনি একদিকে ঘাটালে জিতবেনও, আবার ঘাটাল মাস্টার প্ল্যান করবেন, দুটো তো একসাথে হয় না। আপনি ঘাটাল মাস্টার প্ল্যান করেননি জন্যই ওই মানে নদীর দুপারে যে অবৈধভাবে বসিয়ে তাদের ভোট, আপনারা যে ভোট ব্যাংক বানিয়েছেন, সেই ভোট ব্যাংক ভোটের দিন যায়, আপনাকে দুহাত তুলে ভোট দেয়, আর তার বিনিময়ে আপনি সেখানে যেতেন। ফলে ঘাটাল মাস্টার প্ল্যান কোনোদিনই হবে না, স্বপ্ন আপনি জানেন। কারণ আপনার যে জমি নীতি, তৃণমূল কংগ্রেসের যে জমি নীতি, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জমি নীতি, সেই ল্যান্ড পলিসিতেই ঘাটাল মাস্টার প্ল্যান আটকে যাবে। এন্টার এলাকাতে যে অর্থাৎ নদীগুলো খনন করার পরে পলি তুলে যে উপরে রাখতে হবে, সেই উপরে রাখার মতন অবস্থাতেই আপনারা নেই, কারণ এন্টার এলাকা বেদখল হয়ে গেছে। ফলে সেখানে কখনোই এই বেদখল জায়গাগুলো হাজার হাজার লাখ লাখ লোককে বসানোর পরে সেই ঘাটাল মাস্টার প্ল্যান পরিকল্পনা কার্যকারী করা সম্ভব? আপনার প্রতিরোধের সম্মুখীন হতে হবে, আপনি যেই মুহূর্তে সরাতে যাবেন। ফলে ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে আপনি 2014-তে জিতেছেন, 2019-এ জিতেছেন, 2024-এও আপনি আবার নতুন করে একই গল্প ফাঁদছেন যে আগামী বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে। এই গল্প শুনতে শুনতে আপনাকে কেন মানুষ বিশ্বাস করবে? 14-তেও তো একই প্রতিশ্রুতি দিয়েছিলেন, 14-তে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, 14-এর প্রতিশ্রুতি আপনি রাখতে পারেননি কেন? আপনি মানে 19-এ প্রতিশ্রুতি আরেকবার দিলেন, কেন রাখতে পারেননি? আর তৃণমূল কংগ্রেস তো 11 সালে তাদের নির্বাচনী ইস্তেহারে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা ছিল, তখন তো আপনারা একবারও বলেননি কেন্দ্রের কথা। উল্টো কেন্দ্র এখন বলছে যে কেন্দ্রের টাকা ফেরত যাচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যানটাকে রাজনৈতিক প্রজেক্ট হিসাবে তৃণমূল ব্যবহার করছে 2011 সাল থেকে। আজকে 2024 সাল। আপনি সাংসদ হিসাবে 2014, 2019 দুবার আপনি ঘাটাল মাস্টার প্ল্যানের উপর ভিত্তি করে নির্বাচনে জয়ী হয়েছেন। আবারও একটা মিথ্যে প্রতিশ্রুতি রেখে আপনি ঘাটাল মাস্টার প্ল্যান এর গল্প শোনাচ্ছেন। এমন তো হবে না যে সামান্য কিছু সংস্কার করে আপনি পতাকা তুলে বলবেন এই দেখো ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেছে। অরিজিনাল ঘাটাল মাস্টার প্ল্যানের ব্যাপ্তি আমরা জানি, অরিজিনাল ঘাটাল মাস্টার প্ল্যানের কতগুলো জেলাকে নিয়ে ব্যাপ্তি তার জানি, তার খরচপাতি জানি, এবং যেভাবে মানে নদীগুলো বা বাঁধগুলোর উপরে অবৈধ মানুষকে বসিয়ে ভোট ব্যাংক তৈরি করেছেন, তাদেরকে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন দেওয়ার মতন ক্ষমতা আপনার সরকারের নেই, এবং জমি নীতি আপনাদের যাতে তাদের জমি অধিগ্রহণ করতে পারবেন না, তাহলে মাস্টার মানে প্ল্যান কি করে কার্যকারী করবেন ঘাটাল মাস্টার প্ল্যান? অথচ আপনি একটা আবারও প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, আবার একটা মিথ্যে প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে আপনি ভোট চাইছেন।
ফলে ভোটাররা যদি ঘাটালে প্রশ্ন করে যে 2014 সালের প্রতিশ্রুতি রাখতে পারেননি কেন দেব, 2019-এর প্রতিশ্রুতি রাখতে পারেননি কেন? কেবল কেন্দ্র বিরোধিতা, কেন্দ্র দেয়নি, কেন্দ্র করেনি, এই বক্তব্য দিয়ে মানুষকে বোঝাতে পারবেন তো? নাকি দিনের শেষে যেখানে আপনি চুপ করে থাকেন, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে 75টা মানুষের মৃত্যু ঘটে গেলেও দেব তখন আপনার অন্তরাত্মা প্রশ্ন করে না, মানে বহু মানুষের মৃত্যু ঘটে গেলেও, রাজ্যে অরাজকতা হলেও আপনি চুপ করে থাকেন, তখন গুটি গুটি হাসি দিয়ে আপনি শুধু বলেন দিদি ভালো মোদিও ভালো, দিদি ভালো মোদি ভালো। এই দিদি মোদি ভালো এই 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 বক্তব্যের মধ্য দিয়ে আপনি সমাজের মূল প্রশ্নগুলোকে এড়িয়ে যান। আবারও আপনি চাইবেন না তো 2019 সালে যেমন 92,000 ভোট মানে লুট করে যেভাবে কেশপুরে জয়ী হয়েছিলেন তারই একটা আয়োজন করতে চাইছেন, সেই কারণে সেখানে ইতিমধ্যেই আপনি একটা বিতর্ক তৈরি করেছেন এবং শেষ পর্যন্ত ওই বিতর্কটাকে সামনে রেখে বিরোধী শূন্য রাজনীতির মধ্য দিয়ে কেশপুরের 90-92 2014 সালে আপনি 1,18,000 ভোটে এগিয়েছিলেন, একটা সেগমেন্টে 1,18,000 ভোট। নন্দলাদির দল তিনি 1,01,000 ভোটে জিতেছিলেন বাম আমলে কেশপুরে, তাকে নিয়ে মানুষ সমালোচনা করে। আর এখন আপনি 1,18,000 ভোটে জিতেছেন 2014 সালে সেই কেশপুর থেকে, আপনার বিরুদ্ধে কেন নন্দলাদির দলের ছাপ মানুষ দেখবে না? আপনিও তো নন্দলাদির দলের ডিপো কপি। অর্থাৎ সিপিএম যে অত্যাচার ঘাটালে করেছে, যে অত্যাচার কেশপুরে করেছে, সেই অত্যাচার তো আপনি জারি রেখেছেন দেব। আপনিও তো একই পদ্ধতিতে বিরোধী শূন্য করে কেশপুরে জয়ী হন। আপনি যে 2014 সালে 1,18,000 ভোটে শুধুমাত্র কেশপুর থেকে লিড করেছেন, এটা পশ্চিমবাংলার রাজনীতির ছবি হতে পারে না। আবার 2019 সালে আপনি 92,000 ভোটে ওখান থেকে লিড নিয়েছেন। ভোটের দিন ভারতী ঘোষকে আপনি ঘুরতে দেননি, আপনার কর্মীরা ঘুরতে দেননি, তখন আপনি ভারতী ঘোষকে আটকানো হয়েছিল ভোটের দিন, আপনি প্রতিবাদ করেছিলেন দেব? করেননি, কারণ ওখানে বড় লিড না পেলে আপনি জয়ী হবেন না। তাহলে আপনার যে ভাবনা চিন্তা গুডি গুডি ইমেজ, সেটা কেবলমাত্র প্রেসকে খাওয়ানোর জন্য। আপনি কেবল প্রেসকে প্রভাবিত করবার জন্য ভালো ভালো কথা বলেন, দিদিও ভালো মোদিও ভালো, এটা হওয়া উচিত ওটা হওয়া উচিত নয়, অথচ যখন বাস্তবটা আসে তখন কিন্তু ওই অগণতান্ত্রিক চেহারা নিয়েই আপনাকে জয়ী হতে হচ্ছে বারবার। আমরা লক্ষ্য রাখবো 2024-এও একই অগণতান্ত্রিক চেহারা নিয়ে আপনাকে তৃতীয়বার সাংসদ হতে হচ্ছে কিনা। অবশ্যই মমতা ব্যানার্জি বলেছেন দেব রাজনীতি এটা ভালোই বোঝেন। বিশ্বনাথ স্যারের কথা শুনে আমার মনে হচ্ছে দেব অভিনয়টাও আজকাল খুব ভালো করেন। রাজনৈতিক সত্তা না অভিনয় সত্তা, মানুষ কোনটাকে অগ্রাধিকার দেন লোকসভা নির্বাচনে সেটাই দেখার বিষয়। ঘাটালে কি হবে নিঃসন্দেহে পাখির চোখ আমাদের থাকবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।